প্রিয় দর্শক, শুভেচ্ছা আমন্ত্রণ জানাই ইসলামী ব্যাংক বিজনেস বাংলাদেশে। আজ আপনাদের সাথে আছি আমি মিঠুন মুস্তাফিজ। আপনারা জানেন সমসাময়িক অর্থনীতির নানা দিক নিয়ে কথা বলি এই অনুষ্ঠানে। আজও আমরা তেমনই একটি সময় উপযোগী অর্থনীতির বিষয়কে ঘিরে কথা বলবো। কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি রিয়েল এস্টেট সেক্টরের তেমনই একজনকে, জনাব সাদাত হোসেন সেলিম, অ্যাডভাইজার রূপায়ণ গ্রুপ। আপনাকে স্বাগত জানাই আলোচনা শুরু করার আগে প্রিয় দর্শক, চলুন দেখে আসি আমাদের আজকের অতিথি সম্পর্কে সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত। সাদাত সেলিমের জন্ম 1953 সালের 17 সেপ্টেম্বর বরিশাল জেলায়। শৈশবকাল কাটে রাজধানী ঢাকায়। 1970 সালে তিনি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সাথে মাধ্যমিক এবং 1972 সালে একই প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। সাদাত সেলিম উচ্চশিক্ষার প্রথম পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন। পরবর্তীতে ইংল্যান্ডে উচ্চতর ডিগ্রি। বিজনেস ম্যানেজমেন্টের এই অভিজ্ঞ ফেলোর কর্মময় জীবন শুরু চা বাগানে। বহুজাতিক কোম্পানি ডানকান ব্রাদার্সে কনভেনেন্টের পজিশনে দায়িত্ব পালনের পর আর পিছু ফিরে তাকাননি। কর্পোরেট জগতে স্বাচ্ছন্দ্যে বিচরণকারী সাদাত সেলিমের হাতে যেন সাফল্যের জাদুর কাঠি। দেশের প্রথিতযশা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নিত্য নতুন আইডিয়ার জন্ম দিয়েছেন। ব্যক্তি জীবনে নিষ্ঠা ও সততা তাকে দিয়েছেও কিছু কম নয়। আন্তর্জাতিক অঙ্গনে ইংল্যান্ডের রয়্যাল সোসাইটি ফর নেচার ফটোগ্রাফি ও কানাডার অলিভ সোসাইটির আজীবন সদস্য তিনি। দেশের নেচার কনভারসেশন কমিটির সভাপতিও তিনি। বর্তমানে সাদাত সেলিম রূপায়ণ গ্রুপের উপদেষ্টা হিসেবে কর্মরত। প্রিয় দর্শক, চলুন শুরু করি আমাদের আজকের অতিথির সঙ্গে রিয়েল এস্টেট সেক্টরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা। সাদাত হোসেন সেলিম, আরো একবার স্বাগত জানাই এই আলোচনায়। রিয়েল এস্টেট সেক্টর জুড়েই আছেন, কিছু সময় মন্দা চলছিল, এখন কোন অবস্থায় আছে এই খাত? মন্দাটা আমি বলবো যে এখনো পুরোপুরি কাটেনি, বাট গত ডিসেম্বরে রিহাব ফেয়ারের পরে আমরা এই পর্যন্ত গত 4 মাসে আমরা একেবারে যেটা স্লাম বলি, যেটা ছিল একেবারে একটা স্থবিরতা, এটা মোটামুটি একটা চলমান জায়গায় এসছে। বাট যে গতিটা আসার কথা ছিল, আমরা 7-8 বছর আগেও রিয়েল এস্টেট সেক্টরে যে গতিটা দেখেছিলাম, যেই প্রচুর ক্রেতাদের আগ্রহ এবং যে বিক্রি হচ্ছিল, সেই গতিটা এখনো আসেনি। তবে এটা চলমান, আমি মনে করি যে এটা খুব শীঘ্রই। আর এই বাজেটে যদি কিছু বর্তমান সরকারের কিছু দিক নির্দেশনামূলক, বিশেষ করে এই সেক্টরের জন্য যদি কিছু প্রণোদনা বা অন্যান্য জায়গাগুলোকে সরকার অ্যাড্রেস করেন, আমার মনে হয় যে এই সেক্টরটা আবার আগের জায়গায় ফিরে যাবে। সরকার কিভাবে অ্যাড্রেস করে সেই প্রশ্ন আমি অবশ্যই জানতে চাইবো। তবে তার আগে আপনি যদি আমাকে বলেন, আমি জিজ্ঞেস করতে চাইছি একদম লেভেন হিসেবে কিংবা রিয়েল এস্টেটের একজন ক্রেতা বা কনজিউমার হিসেবে, 2011 সালে এই খাতটি ভালো ছিল, 11 থেকে 12 সাল অবধি কিছুটা টান ছিল, তারপরে দীর্ঘ সময় স্থবিরতা দেখা গেল। এই স্থবিরতার কারণ কি? 4 বছরে যে স্থবিরতা, এটার দুটো কারণ দেখা যায়। মানে অ্যাপারেন্টলি আমরা যদি বলি, একেবারে অ্যাপারেন্টলি দুটো কারণ। একটা অর্থনৈতিক মন্দাভাব যেটা আমরা বলি, যেটাকে স্বীকার করতে হবে, যে দেশে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা দেশে ইনভেস্টমেন্টটা যে হারে আগে আসছিল, সেই ইনভেস্টমেন্টটা কমে গেছে। আরেকটা আপনি জানেন যে ইন্টারনাল ইনভেস্টমেন্টের যে ক্ষেত্রটা থাকে, যেটা বাংলাদেশের জন্য আমরা শেয়ার মার্কেটকে বলি, ক্যাপিটাল মার্কেট, সেখানেও আপনারা এটা সবাই জানেন, ইটস এ ওপেন থিং দ্যাট এই শেয়ার মার্কেটটাও কিন্তু যেভাবে গ্রোথটা হওয়ার কথা ছিল, সেই গ্রোথটা কিন্তু গত 4-5 বছরের শেয়ার মার্কেটে হয়নি। এটারও বিকজ এখানে অনেক প্রাইভেট ইনভেস্টাররা থাকেন। রিয়েল এস্টেট কিন্তু একটা ইনভেস্টমেন্টের জায়গা। এটা আমরা দুটো জায়গায় দেখি। একটা হচ্ছে যে একটা মানুষের বেসিক নিড, মানুষ থাকতে চায়, বাড়িতে থাকতে চায়, একটা তার বসবাস লাগবে, তার আহার, বস্ত্র, বাসস্থান তার একটা বেসিক নিড। আর সেকেন্ডারিলি হচ্ছে যে আমাদের মতো বাংলাদেশের মতো জমি স্বল্পতার দেশে এখানে জমি এবং প্রপার্টিতে মানুষ ইনভেস্ট করে, সেই ইনভেস্টমেন্টটা একটা বিশাল বড় ব্যাপার। আর ইনভেস্টমেন্টটা যখন আমরা দেখি, ইনভেস্টমেন্টটা তখনই আসবে যখন দেশের অন্যান্য সেক্টরগুলোতে ইনভেস্টমেন্ট একটা ভাইব্রেন্ট জায়গাতে থাকে। ওই ভাইব্রেন্সিটা থাকলে পরে রিয়েল এস্টেটে ডেফিনেটলি মানুষ তখন, এই যে আমরা এখন দেখি ব্যাংকে অলস টাকা পড়ে আছে, এই টাকার কিন্তু একটা বিশাল অংশ বিনিয়োগ হয়ে যেত এই রিয়েল এস্টেট সেক্টরে। বাংলাদেশে এই রিয়েল এস্টেট সেক্টরে যে কস্ট অফ, আমি বলবো যে একটা ইউনিটের, একটা ফ্ল্যাটের যে মূল্য ধরা হয়, যে দাম নির্ধারণ করা হয়, তার যে নির্মাণ ব্যয়, তার তুলনায় যে বাজার মূল্য, সেটি প্রতিবেশী অনেক দেশ থেকেই ভ্যারি করে। এই তারতম্য বা পার্থক্যের কারণটা খুব সোজা ব্যাপার। এটা ব্যাপারটা হচ্ছে যে ঢাকায় জমির দাম আপনি যদি দেখেন,
মানে বাড়িধারা গুলশানে এমনও জায়গায় আছে বা বিক্রি হয়েছে একটা সময় যেটা নিউ ইয়র্কের ম্যানহাটনের চেয়ে তো দাম বেশি। সবচেয়ে বড় ব্যাপার ছিল, আমি এই ব্যাপারে সবসময় ভোকাল ছিলাম, যে রাজুক নিজেই যখন নির্মাণ কাজ করেছেন, যেমন রাজুক যে প্লটটা দিলেন, আপনি মনে করেন উত্তর একটা প্লট বেসিক্যালি 2 লাখ টাকা 1.5 লাখ টাকা অ্যালটমেন্ট হয়েছিল, বাট রিয়েল এস্টেট ডেভেলপারদের কাছে অর্থাৎ আমাদের কাছে যখন সেই প্লটটা এসছে ওটার দাম হয়ে গেছে 1 কোটি টাকা। তো আমি যখন ওই 1 কোটি টাকার জমিটাকে পার স্কোয়ার ফিটে কনভার্ট করেছি তখন জমির মূল্য হয়ে গেছে অনেক বেশি। এখনও কিন্তু পূর্বাচলেও তাই হবে। পূর্বাচল বেসিক্যালি সরকার অ্যালট করেছেন, জমিটা আপনার হাতে চলে গেছে, আপনি হলেন বেসিক অ্যালটি, কিন্তু আপনি কিন্তু ডেভেলপ করবেন না, আপনি আমার মতো ডেভেলপারের কাছে অর্থাৎ সেকেন্ডারি হ্যান্ডে চলে আসলো, আরেকটা হাতে চলে আসলো। আপনি যখন আমার কাছে দেবেন তখন আপনি কিন্তু অনেক অ্যাপ্রিসিয়েটেড ভ্যালুতে আপনি আমার কাছে বিক্রি করবেন জায়গাটা, বা জয়েন্ট ভেঞ্চারে দিবেন। এই জায়গাটাতে কেউ অ্যাড্রেস করে নেই যে ঢাকার অ্যাপার্টমেন্টের দাম কেন এত বেশি। এটা বিকজ সরকার এই জমিগুলো যদি সরাসরি আমাদেরকে দিয়ে দিত, যেটা আমাদের পাশের দেশ ভারতে হয়েছে, তারা কিন্তু মানুষকে খুব কম বৈশ্বিক প্রেক্ষাপট অবশ্যই আলোচনার সাথে টানবো, তবে তার আগে ছোট্ট একটু বিরতিতে যাব। প্রিয় দর্শক, দেখছেন ইসলামী ব্যাংক বিজনেস বাংলাদেশ। একটু বিরতির পরেই ফিরছি, সঙ্গেই থাকবেন আশা করি। স্বাগত আরও একবার, দেখছেন ইসলামী ব্যাংক বিজনেস বাংলাদেশ। কথা বলছি রিয়েল এস্টেট সেক্টরের নানা দিক নিয়ে। যেমনটি আপনি বিরতির আগে আলোচনায় বলছিলেন যে প্রতিবেশী অনেক দেশের চেয়ে বাংলাদেশের একটি ফ্ল্যাট নির্মাণ খরচ কেন বেশি? বিকজ অফ জায়গার দাম বেশি। আমি একটি ছোট্ট অভিজ্ঞতা আপনাকে বলতে চাই বা শেয়ার করতে চাই। মালয়েশিয়ায় যত স্কোয়ার ফিট, আমি ধরি 1 থেকে 1.5 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট আমি যে প্রাইসে যে দামে কিনতে পারি, সেই দামে একই আয়তনের ফ্ল্যাট গুলশান বনানীতে কেনার সাহস করা যায় না। কেন? সঠিক, বিকজ এখানে দাম অনেক বেশি। খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক, বিকজ আপনার এখানে জমির মূল্য, আমি আগে বলেছি নির্মাণ কস্ট কিন্তু আমাদের খুব একটা বেশি না, এটা কিন্তু স্ট্যান্ডার্ড। আমি ঢাকার কথাই বলবো, বাংলাদেশ অনেক বড় পরিসর হয়ে যায়। রাজধানীতে এই মুহূর্তে কি পর্যন্ত অবিকৃত ফ্ল্যাট আছে? রিহাব এর তথ্য কি? রিহাব বলেছিল প্রায় 24,000 অবিকৃত গত পরিসংখ্যানে, বাট আমি মনে করি যে এটা এতটা না বোধহয়, ওটা কমে এসছে গত 4-5 মাস অনেক। তবে নিশ্চয়ই এখনো 14-15,000 ফ্ল্যাট এখনো অবিকৃত আছে, বাট এটাতে অনেক ছোট, এটা তো অনেক ব্যাপার আছে। এটা না থাকার পেছনে কারণগুলো কি? না থাকার মানে কোনটা? মানে আমি বলতে চাইছি যে এই যে এতগুলো বিক্রি কেন অবিকৃত আছে, না ওই যে বললাম যে বিক্রিত একটা স্থবিরতা চলে এসেছিল গত 4 বছরে, যে স্থবিরতাটা আমরা দেখি এটা আস্তে আস্তে এখন চলমান হচ্ছে। এই চলমানের প্রক্রিয়া আমি বললাম যে গত 4-5 মাসে প্রায় কয়েক হাজার অ্যাপার্টমেন্ট বিক্রি হয়ে গেছে, আর যে বাকিটা যেটা আছে এটাও আস্তে আস্তে হয়ে যাবে। তবে কিছু নিম্নমানের ডেভেলপাররা যারা ভীষণভাবে খারাপ, যারা ক্রেতাদের আস্থা অর্জন করতে পারেন নাই, তাদের অ্যাপার্টমেন্টগুলো আমার মনে হয় না আদৌ আগামীতে বিক্রি হবে। তাছাড়া আমি একদম কেন্দ্রে যেতে চাই, অবিকৃত থাকার মূল কারণ কি? গ্যাস সংযোগ, বিদ্যুৎ সংযোগ না থাকা, নাকি ক্রেতাদের যারা মধ্যমানের ক্রেতা আছেন, যারা নির্দিষ্ট পরিমাণ আয় করেন, তাদের কেনার সামর্থ্য না থাকা বিকজ অফ ব্যাংক ইন্টারেস্ট হায়ার? আপনি সব ফ্যাক্টরগুলো কি কভার করেছেন? কম বেশি প্রত্যেকটা ফ্যাক্টরি কিন্তু কম বেশি কন্ট্রিবিউট করেছে না কেনার পিছনে। একটা তো ডেফিনেটলি যে মানুষ মাঝখানে জানতো যে গ্যাস আর পাবে না বা গ্যাস দেওয়া হচ্ছে না, এটা একটা কারণ ছিল যে গ্যাস পাবো না, আমি কিনছিল না। কিন্তু এখন কিন্তু মানুষ বুঝে গেছে যে আবাসিক বাসস্থানগুলোতে গ্যাস আর পাওয়া যাবে না, এবং এটা বাস্তবে, এই বাস্তবটা আমাদেরকে মেনে নিতে হবে। আমাদেরকে সিলিন্ডার গ্যাসে অর্থাৎ এলপিজিতে যেতে হবে। জাপানের মতো দেশে আমরা এলপিজি ব্যবহার করি। অ্যাবসলিউটলি, জাপান কেন, ইউরোপে আমরা দেখতে পারি, ইউরোপে দেখি, অ্যাবসলিউটলি ইউরোপে অনেক জায়গাতে আপনার ডেভেলপ করছে এখন এলপিজি ব্যবহার করছে। আমাদেরকে আবাসিক ক্ষেত্রে, কারণ আমরা একটা বিশাল জাতীয় আমাদের সম্পদকে আমরা রান্না করে এবং কাপড় শুকা দিয়ে আমরা নষ্ট করে ফেললাম। মানে এটা যে এখন আমরা বুঝি যে কত বড় অপচয় হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আবাসিক ক্ষেত্রে গ্যাসটা এটা এলপিজিতে চলে যাওয়া উচিত। তো ওই জায়গায় এখন মানুষ বুঝছে গ্যাসটা কোনো প্রবলেম না। বিদ্যুৎ আমরা মনে করি যে জাতীয় গ্রিডে অনেক বিদ্যুৎ এসছে, এখন কিন্তু সংযোগ দেওয়া হচ্ছে, এটা একটা ফ্যাক্টর ছিল। আর ডেফিনেটলি যে যারা মধ্যবিত্ত, আমরা যেটা বিশাল ক্লাস দেখি মধ্যবিত্ত, যারা উচ্চ সুদের কারণে যারা লোন নিয়ে বাড়ি কিনবেন, অ্যাপার্টমেন্ট কিনবেন, তারা কিনতে পারতেন না উচ্চ, কারণ তাদের যে বাড়ি ভাড়াতে তারা যে ভাড়াটাতে থাকেন সেটা দেওয়ার পরে এক্সেস টাকা দিতে হতো তাকে। কিন্তু এখন যদি সহনীয় পর্যায়ে, আমরা রিহাব থেকে সিঙ্গেল ডিজিটের কথা বলেছি, যদি সিঙ্গেল ডিজিটে সুদ
সুদের হার নামিয়ে আনা হয়, যেটা আশা করা যায় বর্তমান সরকার বিশেষ করে মাননীয় অর্থমন্ত্রী সাহেব বলেছেন যে উনি করবেন। তো এটা যদি করে আসা যায় আমার মনে হয় আমরা আরেকটা বুম দেখবো রিয়েল এস্টেট সেক্টরে। আমরা একটু নতুন বিষয়ের দিকে যেতে যাই। গেটেড কমিউনিটিস জি ইটস এ নিউ কনসেপ্ট, জি বাট প্রিটি ওল্ড প্র্যাকটিস। অফকোর্স কিভাবে ব্যাখ্যা করবেন দেখেন আপনি আমরা gated communities-কে? আপনারা জানেন যে রূপায়ণ রিসেন্টলি আমাদের একটা প্রকল্পকে আমরা মেগা গেটেড কমিউনিটি বলেছি। আমরাই প্রথম কনসেপচুয়াল একটা গেটেড কমিউনিটি নিয়ে এসেছি। এটা কিন্তু খুব সিম্পল, গেটেড কমিউনিটিটা খুব রকেট সায়েন্স না এটা। আপনি যদি আগের পাকিস্তান আমলে যদি আপনি দেখতেন যে এই যে বাংলাদেশি আমাদের যে ঢাকা শহরে খুব পশ এলাকাতে খুব ভালো ভালো কিছু কলোনি ছিল, তা আপনি যদি কনসেপ্ট অফ কলোনি দেখেন এইটাকে একটা মডার্ন ভার্সন কিন্তু গেটেড কমিউনিটি, এই সেন্সে যে আপনি এক গেটের ভিতরে আপনি একটা কমিউনিটি লিভিং পাবেন, যেই লিভিংয়ের ভিতরে আপনি অল ফেসিলিটিস অফ এ কমিউনিটি থাকবে, অর্থাৎ বেসিক স্কুল থাকবে, বাচ্চাদের খেলার মাঠ থাকবে, আপনার বাজার করার জায়গা থাকবে। সো দ্য কনসেপ্ট অফ গেটেড কমিউনিটি কিন্তু খুব পুরনো বাইরের বিশ্বে, যেখানে মডার্ন আরবানাইজেশন হয়েছে সেখানে কিন্তু গেটেড কমিউনিটি হয়েছে। তো বাংলাদেশের জন্য এটা হয়তো নতুন। আমরা সোসাইটিকেও আমরা একটা নতুন কিছু দিচ্ছি, আমরা একটা ইজিয়ার লিভিং মানুষকে দিচ্ছি। আর সুরক্ষার দিকটা তো সবচেয়ে বেশি বড় হলো সুরক্ষা। আর তাছাড়া ফ্যাসিলিটিসগুলো, আপনার এই ফ্যাসিলিটির জন্য আপনাকে বিভিন্ন জায়গায় দৌড়াতে হবে না, আপনি এক জায়গার ভিতরে আপনার ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন। আমরা আরো একটু বিরতিতে যাই, এরপরে আবারও ফিরছি আলোচনায়। প্রিয় দর্শক, দেখছেন ইসলামী ব্যাংক বিজনেস বাংলাদেশ। বিরতি নিয়ে ফিরবো, সঙ্গেই থাকবেন আশা করি। স্বাগত আরো একবার, দেখছেন ইসলামী ব্যাংক বিজনেস বাংলাদেশ। কথা বলছি রিয়েল এস্টেট সেক্টরের নানা দিক নিয়ে। আমরা আলোচনায় ছিলাম গেটেড কমিউনিটিস। একটি কন্ডোমিনিয়ামকে কি একটি গেটেড কমিউনিটির উদাহরণ হিসেবে দাঁড় করানো যায়, যার মধ্যে সবই আছে? একটি গেটের ভেতরে কমিউনিটি থাকবে, অনেকগুলো পরিবার থাকবে, তাদের নিরাপত্তার দিক থাকবে, ব্যবস্থাপনা থাকবে। এটা কন্ডোমিনিয়ামটা কিন্তু একটা সিঙ্গেল বিল্ডিংকে বোঝানো হয়। অ্যাকচুয়ালি বাইরে একটা খুব হাই রাইজ বিল্ডিংয়ে আপনার 100-150 অ্যাপার্টমেন্ট থাকে বা 50-60টা অ্যাপার্টমেন্ট থাকে, তাকে বলা হয় কন্ডোমিনিয়াম। ইউসি সেখানে অনেক ফেসিলিটিস থাকে, বাট কন্ডোমিনিয়াম অ্যান্ড গেটেড কমিউনিটি ইজ নট দ্য সেম থিং। ঢাকা শহরে কিন্তু প্রচুর কন্ডোমিনিয়াম আছে, আপনি গুলশান, বনানী, বারিধারা, একটি গেটেড কমিউনিটির মধ্যে অনেকগুলো কন্ডোমিনিয়াম থাকতে পারে। অনেকগুলো কন্ডোমিনিয়াম থাকবে, কারেক্ট, অনেকগুলো বিল্ডিং থাকবে, অনেকগুলো লিভিং থাকবে, খেলার, আপনি একটা কন্ডোমিনিয়ামের সাথে খেলার মাঠ পাবেন না, ওর ভিতরে তো ইনডোর গেমস পাবেন, খেলার মাঠ পাবেন, স্কুল পাবেন না, ইউনিভার্সিটি, হসপিটাল পাবেন না, এগুলো পাচ্ছেন না। সো দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন কন্ডোমিনিয়াম এন্ড এ গেটেড কমিউনিটি। ঢাকায় কি এই প্র্যাকটিস শুরু হয়েছে আপনাদের মধ্য দিয়ে? আরো অন্যান্য কেউ এই আমি মনে করি, কারণ এটার বেনিফিটটা যখন মানুষ বোঝা শুরু করবে, আমাদের অনেকে বলেছে আমাদের কম্পিটিটর, আমি চাই কম্পিটিশন, বিকজ আমার যত কম্পিটিশন আসবে তত আমার প্রোডাক্ট ভ্যালু বাড়বে। ওপেন মার্কেটের ন্যাচারই তো কম্পিটিশন। অ্যাবসলিউটলি, এবং আমরা কম্পিটিশনটাকে ওয়েলকাম করি। আমরা শুনেছি যে বারিধারার যে ওই মাদানী রোডের ওদিকে কেউ একজন চিন্তা করছেন, কোনো একটা ডেভেলপার, আমরা স্বাগত জানিয়েছি। কারণ এরকম গেটেড কমিউনিটি যদি ঢাকার আশেপাশে হয়, তিনটা জিনিস বেনিফিটেড হবে। সরকার বেনিফিটেড হবে, বিকজ নাগরিক ফেসিলিটিস যেগুলো সুয়ারেজ সিস্টেম থেকে আরম্ভ করে রোড কমিউনিকেশন, এগুলোর ব্যবস্থাটা অনেক মডার্ন অ্যান্ড সায়েন্টিফিক হবে। ক্রেতারা সুরক্ষা পাবেন, ক্রেতারা একটা ভালো কমিউনিটি লিভিংয়ে আসবেন, আর একটা হেলদি আরবানাইজেশন দেখি। আজকে ঢাকায় বৃষ্টি হলে পরে মানুষ রাস্তাঘাটে চলতে পারে না, ট্রাফিক জ্যামের জন্য আপনি দেখেন ঘন্টার পর ঘন্টা ওয়েস্টেজ হয়ে যায়, আপনি ফুটপাত নাই, হাঁটতে পারছেন না। কিন্তু এই গেটেড কমিউনিটি যত বেশি হবে, এই প্রবলেমগুলো সাবসাইড করে যাবে। ট্রেন্ডসটা দেখা যাচ্ছে রিয়েল এস্টেটে, যেভাবে যে হারে এই ফ্ল্যাটগুলো বিক্রি হচ্ছে, সুদের হার কমিয়ে আসলে সেই হার আপাতত দ্বিগুণ বাড়বে বলা যায়। একদম বলা যায়, নিশ্চিন্তে বলা। আপনাকে একটা পরিসংখ্যান দেই, এটা আইএফসির একটা স্টাডি ছিল গত 3-4 বছর আগেও, যে 60% অফ ঢাকার ডুয়েলাররা রেন্টেড হাউসে থাকে। ঢাকায় যারা বাস করেন তারা ভাড়া বাড়িতে থাকেন। সেটা কমে নাহলে আমি বলে করি এখন প্রায় 50-55% অফ স্টিল, আপনি স্লাম ডুয়েলার্স যদি বাদ দেন, বস্তিবাসী বাদ দেন, তারপরও 40% অফ ঢাকার বাসীরা তারা কিন্তু ভাড়ার বাসায় থাকে। সো এই 40% জনগোষ্ঠী কিন্তু একটা পোটেনশিয়াল বায়ার ফর দি রিয়েল এস্টেট সেক্টর, আমরা তাই দেখি। তাছাড়া মাইগ্রেশন আছে, প্রতি বছর ঢাকার বাইরের থেকে প্রচুর মানুষ ঢাকায় আসছে, নতুন নতুন ক্রেতা তৈরি হচ্ছে, নতুন নতুন কনজিউমার তৈরি হচ্ছে, তারা পোটেনশিয়াল গ্রোথ। আপনাকে বাংলাদেশকে দেখতে হবে একটা পার্সপেক্টিভে। আমি এটা শেষ পর্যায়ে বলি যে আমাদের কিন্তু ল্যান্ড স্কেয়ার্স কান্ট্রি, আমাদের জমির সংখ্যা কম, কিন্তু আমরা ওভার ডেন্সলি পপুলেটেড কান্ট্রি। আমরা হরাইজন্টালি আর যেতে পারছি না, আমাদেরকে ভার্টিক্যালি যেতে হবে। বিশেষ করে টাউনশিপ যদি আমরা করি, আমরা যদি দেখি যে ঢাকার বাইরেও এখন টাউনশিপ আরও গড়ে ওঠে, কারণ মানুষ শহরে আসছে কাজের জন্য, শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, মানুষ শহরমুখী হচ্ছে।
এইটাকে ইভেন গ্রামেও যদি আপনি যদি দেখেন যে সেমি আরবানাইজ, কিন্তু এখন আমরা হাউজিং দেখছি যে সেমি আরবানাইজ হাউজিং হচ্ছে। একেবারে রুরাল যদি বলছি যে গ্রামের প্রত্যেকটা কৃষক কন্ডোমিনিয়ামে থাকবে, সেটা হয়তো অনেক পরের একটা স্বপ্ন। কিন্তু আপনি যদি দেখেন যে আগামী 5-7 বছরে আরো 5 কোটি লোক কিন্তু এই আরবানাইজেশন এন্ড সেমি আরবানাইজেশনের পাল্লায় চলে আসবে। এই খাতার সাথে এই বিষয়ের সাথে জড়িয়ে একটি বিষয় আসে, সেটি হচ্ছে লিমিটেড ইনকামের মানুষ কিংবা যারা নিম্ন মধ্যম আয়ের মানুষ, সীমিত আয়ের মানুষ, নির্দিষ্ট ইনকামের মানুষ, তাদের জন্য ঢাকার ফ্ল্যাট না একটি প্রত্যয়, একটি শব্দ, একটি বাক্য আমরা হামেশাই শুনি। কেন এটি? না, এটা এই যে আগে বলছিলাম আমি যে জমির, আপনি যদি ঢাকার সাবার্ব, আমরা কিন্তু জমির কথা ঠিক আছে, কিন্তু আপনাদের মতো যারা ডেভেলপার আছেন তারা তো এটিকে সহনীয় করে সেই ফ্যাসিলিটিস দিয়ে আপনি আমাকে 50-60-70 লাখ টাকা একটি ফ্ল্যাট দেবেন, সেটি অবশ্যই আমি মার্বেল দিয়ে চাইবো না। চাবেন না, কারেক্ট। আমি তাই বলছি যে দেখেন আমার কোম্পানির সাথে এটা মিলে যাচ্ছে। রূপায়ণ কিন্তু আমরা উত্তরা সিটি কিন্তু প্রাইম প্রোডাক্ট আমাদের, কিন্তু আমরা কিন্তু ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে আরেকটা টাউনশিপ করেছে, রূপায়ণ টাউন। ফার্স্ট ফেজ অলরেডি সাকসেসফুলি লঞ্চ, এবং এটা একদম মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাসের জন্য। এবং সেখানে আমরা এই মিডল ক্লাস, এবং আমরা তাদেরকে ঢাকার বাইরে নিয়ে যাচ্ছি, তাদেরকে বলছি যে তোমরা যদি ঢাকার বাইরে একটু থাকো, তোমরা কিন্তু একটা অ্যাফোর্ডেবল অ্যাপার্টমেন্ট কিনতে পারো। বাট কানেক্টিভিটি ঢাকার সাথে বাড়ছে। আমরা যদি এখন মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে আপনি 20 মিনিটে এখন ঢাকার সেন্টারে পৌঁছানো যায়, এইভাবে যদি গভর্নমেন্ট যদি ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করে, তাহলে কিন্তু আরবানাইজেশন হবে। আর এই মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাস মানুষরা কিন্তু অনেক সস্তায় তারা খুব অ্যাপার্টমেন্ট সংক্ষেপে বলবেন, আপনাদের একটা স্লোগান শুনতে পাচ্ছি, বি ওয়্যার দ্য ফিউচার ইজ। অ্যাবসলিউটলি। কি সেটা? এটা যে আপনার ঢাকার ভবিষ্যৎ কি, আমরা যদি তাই দেখি, আপনি পুরনো ঢাকার থেকে নতুন ঢাকায় এসেছি, নতুন ঢাকার থেকে গুলশানে গিয়েছি, আজকে আমরা এই জন্য বলছি যে ফিউচার যেখানে, সেখানে আপনি থাকার চেষ্টা করুন। বি ওয়্যার দ্য ফিউচার ইজ। অর্থাৎ জীবনের সব ধরনের অনুষঙ্গ প্রয়োজন যেখানে পাবেন আপনি সেখানেই আসবেন। আসবেন। সাদাত হোসেন সেলিম, অনেক ধন্যবাদ এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। প্রিয় আপনাকে দর্শক, ধন্যবাদ। দেখছিলেন ইসলামী ব্যাংক বিজনেস বাংলাদেশ। আজকে আমরা কথা বলছিলাম বাংলাদেশের রিয়েল এস্টেটের নানা দিক নিয়ে। আজ এ পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে ভিন্ন কোনো প্রসঙ্গে যুক্ত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।